তা কি হয় যাদের প্রথম গ্যাস্ট্রিকের রোগী প্রথম শুরু করে অ্যান্টাসিড লিকুইড দেয়, তাই না? অ্যান্টাসিড লিকুইড 2 মাস পর আর কাজ করে না। এরপরে শুরু করে কি অ্যান্টাসিড ট্যাবলেট, এটাও কাজ করে না। এরপর বিভিন্ন ধরনের ট্যাবলেট আমরা খাই, মাত্রা বাড়াতে হয়। মনে করেন 20 mg খেলেন, 2 মাস 6 মাস ভালো থাকলেন, এরপর আর কাজ হয় না, এরপরে 40-এ চলে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে ওই কোম্পানির ওষুধ কাজ না, আরেক কোম্পানি। এইভাবেই কিন্তু আমাদের জীবনটা চলছে, কিন্তু এর মাঝখানে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। হয়তো এখন বলতে পারেন যে গ্যাস্ট্রিক ট্যাবলেট ছাড়া তো চলতে পারে না। আমি আপনাদের কিছু পরামর্শ দেবো, যদি এটা মেনে চলেন কখনোই গ্যাস্ট্রিক ট্যাবলেট খেতে হবে না। আপনি দেখবেন যে আপনাদের আশেপাশে অনেক লোক আছে গ্যাস্ট্রিক ট্যাবলেট খায় না, অনেক মানুষ, তবে সংখ্যায় কম। তাহলে তাদের কাছে জেনে নেবেন যে আসলে তোমার লাইফস্টাইলটা কি। আসলে লাইফস্টাইল হচ্ছে যে আপনার গ্যাস কমানোর প্রথম ফর্মুলা হচ্ছে যে আপনার সকালবেলা বাসি পেটে মুখ ধোয়ার আগে পানি খাওয়ার অভ্যাস করতে হবে। বাসি পেটে মুখ ধোয়ার আগে লালাযুক্ত মুখে পানি পান করবেন এবং প্রতিদিন এভারেজে 10 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে, তবে একসাথে না, কম কম করে ঘন ঘন। এটা গেলে একটা স্বাস্থ্যসম্মত গ্যাস কন্ট্রোলের একটা উপায়, ঘরোয়া উপায়। 2 নম্বর হচ্ছে আপনি খালি পেটে বাসি পেটে আপেল খাওয়ার অভ্যাস করেন, অথবা বাসি দুধ, অথবা আপনি এই কুসুম গরম পানির মধ্যে লেবুর রস এবং ভিনেগার অথবা খাঁটি মধু খাওয়ার অভ্যাস করেন, দেখবেন যে গ্যাস চলে যাবে। এটা গেল একটা অভ্যাস। 2 নম্বর অভ্যাস হচ্ছে আপনি যখনই নাস্তা খান অথবা ভাত খান, যে খাবারই খান খাওয়ার 1 ঘন্টা আগে পানি খান। এই অভ্যাস 1 ঘন্টা আগে পানি খাওয়ার অভ্যাস করতে হবে এবং খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাওয়ার অভ্যাস করতে হবে। 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে এই অভ্যাসটা করতে হবে। আরেকটা অভ্যাস করতে হবে যেটা আমরা অধিকাংশ মানুষ পারি না, এই অভ্যাসটা যদি করেন অর্থাৎ ভাত যত ভালো মুখরোচক খাবারই হোক না কেন পেটের 3 ভাগের 1 ভাগ খালি খেতে হবে। অলওয়েজ আপনি যত ভালো খাবারই হোক পেটের 3 ভাগের 1 ভাগ ফাঁকা রাখবেন, 1 ভাগ পানি 1 ভাগ ফাঁকা, আর বাদ বাকি অর্ধেক কি খাবার। কিন্তু আমরা অনেকেই খাবার কন্ট্রোল করতে পারি না। দেখবেন যে যারা সীমিত খায় খাবার কন্ট্রোল করে, দেখবেন যে তারা স্লিম, তাদের স্বাস্থ্য কিন্তু ভালো, তারা কিন্তু অনেক রোগ শোক কম। কিন্তু যারা এই যে পেট ভরিয়ে অতিমাত্রায় খায় তারা দেখবেন যে তাদের বিভিন্ন ধরনের রোগ শুরু হয়। তাহলে এই গ্যাস্ট্রিক হওয়ার প্রথম কারণ হচ্ছে যে আপনার পেট ভরে খাওয়া। তাহলে আমরা ঘন ঘন খাবেন, কম খাবেন। অথবা আপনি এটা করতে পারেন, মনে করেন যে আপনি কম খাচ্ছেন, আপনি গাজর খেতে পারেন, শসা খেতে পারেন, খেজুর রাখলেন, একটু ক্ষুধা লাগলে আপনি এটা খেলেন। এখন তো সবাই ব্যাগ ব্যবহার করে এবং ভালো পানি খান, এই অভ্যাসটা করলে দেখবেন যে গ্যাস থাকে না। তাহলে এই অভ্যাসটা আমরা করবো। আর একটা কাজ আমাদের নাগরিকরা সামাজিক জীবনে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা অধিকাংশ মানুষ যেখানে খাই সেখানেই শুই, অর্থাৎ খাওয়ার সাথে সাথে ঘুমাই পড়ি। নিয়ম হচ্ছে যে আপনার ঘুম যাওয়ার কমসে কম 3 ঘন্টা আগে খাওয়া শেষ করতে হবে। কয় ঘন্টা আগে? 3 ঘন্টা আগে খাওয়া শেষ করতে হবে এবং খাওয়ার 1 ঘন্টা আগে পানি খাবেন, 1 ঘন্টা পরে পানি খাবেন। তাহলে এই অভ্যাসগুলো যদি করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি সর্বোচ্চ আপনার 3 সপ্তাহের মধ্যে আপনার গ্যাস কন্ট্রোল চলে যাবে, গ্যাসের ট্যাবলেট লাগবে না। এরপর আরেকটা ইফেক্টিভ আরেকটা আমি ফর্মুলা আপনাকে দেব, সেটা হলো যে যাদের অতিমাত্রায় গ্যাস্ট্রিক, এখন বর্তমান খুব অতিমাত্রায় গ্যাস্ট্রিক, কোনো রকম কন্ট্রোল হচ্ছে না, ডাক্তারের কাছে গেছেন কোনো লাভ হচ্ছে না, তাদের জন্য আমি আরেকটা বলবো যে সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে আমরা খাবার সুগার বলি। প্রতিদিন খাওয়ার 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে আপনি 1 গ্লাস অর্থাৎ 250 ml পানির মধ্যে 1 চা চামচ সোডিয়াম বাইকার্বনেট মানে খাবার সুগার গুলাই খাবেন। দেখবেন যে আপনার হজম প্রক্রিয়া ক্লিয়ার হয়েছে, আপনার পরিপাক তন্ত্র ঠিক হয়েছে এবং আপনার গ্যাস্ট্রিক ট্যাবলেট খেতে হবে। তাহলে এই কাজগুলো কিন্তু আসলে ডিপেন্ড করে লিভার। তাহলে পরিপাক তন্ত্রের কাজ আমি বলবো। আরেকটা সমস্যাতে এবার বলি ডায়াবেটিস। দেখেন ডায়াবেটিস আসলে ডায়াবেটিসের মূল সমস্যা কি জানেন? আমরা প্রতিদিন যে পরিমাণ কার্বোহাইড্রেট এক্সপোজার করি অর্থাৎ রিসিভ করি, সেই পরিমাণ আমরা কি করি না, বার্ন করি না, মানে হজম হয় না, হজম করি না। যে পরিমাণ খাচ্ছি সেই পরিমাণ আমরা হজম হচ্ছে না, এটা একটা। আরেকটা হচ্ছে যে 3টা খাবারকে আমরা মানে যত হোয়াইট ফুড আছে, যত রকমের হোয়াইট ফুড আছে, এই হোয়াইট ফুডকে আমরা হোয়াইট পয়জন বলি। এটা হচ্ছে হোয়াইট পয়জন, এটা ডায়াবেটিসের জন্য বেশি মারাত্মক। শুধু ডায়াবেটিস না, 40 বছর পরে কি এই খাবারকে হোয়াইট ফুড, যেটা সবার জন্য ক্ষতিকর। তো হোয়াইট ফুডের মধ্যে নাম্বার 1 হচ্ছে ভাত। যারা আপনারা যারা অফিসিয়াল জব করেন, 40 বছর পরে কি ভাত আপনাদেরকে মরণ ডেকে আনবে। আপনাদেরকে যত দুর্দশার মূল কারণ হচ্ছে ভাত, কারণ আপনারা যে পরিমাণ খান সেই পরিমাণ কি ক্যালোরি খরচ করেন না, আপনারা তো ফিজিক্যাল এক্সারসাইজ করেন এবং আপনারা তো প্রচুর পরিমাণ খাচ্ছেন। এখন প্রচুর পরিমাণ যখন আপনি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাবেন, তখন এটা এই কার্বোহাইড্রেট যুক্ত খাবারকে কেমিক্যালাইজ করার জন্য
এনজাইম করার জন্য। লিভার কাজ করে, লিভারের সাথে আরেকটা কাজ করে কি প্যানক্রিয়াস। এবং প্যানক্রিয়াস থেকে কি হয়, ইনসুলিন তৈরি হয় না। আপনি যত বেশি পরিমাণ কার্বোহাইড্রেট খাবেন তত বেশি পরিমাণ ইনসুলিন আপনার কি হবে, খরচ হবে। তো এত পরিমাণ কার্বোহাইড্রেট প্রতিদিন খাচ্ছেন, খেতে খেতে কি আছে, এত পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে, এক সময় কি আর ইনসুলিন তৈরি হয়। ডায়াবেটিস দুইটা সমস্যা, একটা হচ্ছে অতিমাত্রা ইনসুলিন তৈরি হওয়া, পরবর্তীতে কি আর ইনসুলিন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এটার জন্য দায়ী কে? এই যে আপনি যে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছেন কিন্তু আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করেন না, ব্যায়াম করেন না, হাঁটাহাঁটি করেন না, যে খাবার খাচ্ছেন সেটা হজম করার জন্য প্রয়োজনীয় কাজ করেন না, খাচ্ছেন সেখানে সুস্থ যা খাচ্ছেন ছাগলের মতো সামনে যা আছে সারাদিন তাই খাচ্ছেন। কিন্তু এরকম না, সারাদিন খাওয়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে ডায়াবেটিসের কারণ। এটাই মূল কারণ ডায়াবেটিস। ডায়াবেটিসের দুইটা কারণ, একটা হচ্ছে জেনেটিক আর একটা হচ্ছে আপনার লাইফস্টাইলের কারণ। অর্থাৎ আপনি হাঁটাহাঁটি করেন না, বাজারে যাচ্ছেন তাও গাড়িতে, সব সময় গাড়িতে, কোনো ঘাম ঝরাচ্ছেন না, গায়ে সূর্যের আলো গায়ে লাগাচ্ছেন না, সবজি জাতীয় খাবার আপনি খান না, আপনি শুধু ওই যেগুলো অতিমাত্রায় ক্যালোরি যুক্ত খাবার যেগুলো আপনার শরীরে দরকার কম সেগুলো খাচ্ছেন। তাহলে এই কারণে কিন্তু ডায়াবেটিস। এই জিনিসগুলো যদি আপনারা মেইনটেইন করেন, ডায়াবেটিস থাকলে আপনার কোনো সমস্যা হবে না, আপনার শরীরে এফেক্ট করবে না। বুঝা গেছে? এবং ডায়াবেটিস এমন একটা রোগ, এই রোগের কারণে আপনার কি হয়, শরীরের মেন যে অর্গান, যেটাকে আমরা ভাইটাল অর্গান, এই ভাইটাল অর্গানগুলোকে আক্রান্ত হয় ডায়াবেটিস। এইজন্য ডায়াবেটিস কোনো রোগ না। ডায়াবেটিস হচ্ছে আমাদের মানবদেহের মেন অঙ্গগুলো আক্রান্ত হয় ডায়াবেটিস। এখন এটা আক্রান্ত কখন হয়, যখন ইনসুলিনই কাজ করে না, যখন ইনসুলিন তৈরি হবে না তখনই কাজ করবে না। আর ইনসুলিন তৈরি কখন হবে, যখন লিভার দুর্বল হবে, হজম ঠিকমতো হবে না, প্যানক্রিয়াস কাজ করবে না, প্যানক্রিয়াস কাজ করলে ইনসুলিন তৈরি হবে না, আর ইনসুলিন তৈরি না হলে আপনার এই কোষে খাবারগুলো যাবে না। যখনই যাবে না তখন কি হবে, দেখবেন যে অল্প বয়সে ঢুকে হয়ে যায়, চামড়া খুঁজতে অভাব, ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না। আবার অনেকে ঘন ঘন খায় তারপর ক্ষুধা লাগে। কেন? কারণ হচ্ছে যে আপনি যে পরিমাণ খাবার খাচ্ছেন এই খাবারের নির্যাস, অর্থাৎ আপনার খাবার হজমটাকে আপনার অ্যাবজর্ব করতে পারছেন না, রক্তে যাচ্ছে, রক্ত থেকে কোষে যেতে পারছেন। যখনই কোষে যেতে পারেন তখনই কোষ দুর্বল হয়, কোষ দুর্বল হবে না আপনার ক্ষুধা লাগে, শরীর দুর্বল হয়, কিন্তু খাচ্ছেন, আপনার খাবারটা কোষে যেতে পারছেন। আর এই কোষে যাওয়ার জন্য প্রথম দায়ী হচ্ছে আপনার প্যানক্রিয়াস, এরপরে আছে লিভার, কারণ এরা এই কাজগুলো করে। বুঝা গেছে? তো এই কথাগুলো আমি এতক্ষণ বললাম যে শুধু লিভারের গুরুত্বটা বোঝানোর জন্য, মানে লিভার কি জিনিস। তাহলে লিভার এইভাবে নষ্ট হয়। তাহলে আমাদের লিভার নষ্ট হওয়ার প্রথম একটা কারণ হচ্ছে আপনার একটা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে এই ভাইরাস কি করে, লিভারে ঢুকে লিভারের কোষগুলোকে খেয়ে লিভারকে অকেজ করে। এখন লিভার যখন 80% অকেজ হয় তখন গিয়ে ধরা পড়ে মেন সমস্যা। কি ধরা পড়বে? আপনার হজম একদম ডিস্ট্রয় হয়ে যাবে, আপনার জ্বর আসবে, আপনার শরীর সবসময় দুর্বল লাগবে, মাথা ব্যথা করবে, প্রচন্ড পেট ব্যথা করবে, বমি হবে, বমির সাথে রক্ত যাবে, মলের সাথে রক্ত যাবে, এবং আপনি দিন দিন শুকিয়ে যাবেন, হাতে পায়ে পানি জমবে। এই সময় গিয়ে আপনি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে যখন যাবেন ছোটখাটো ডাক্তার ধরতে পারবেন না। কেন ধরতে পারবে না? কারণ লিভারের সমস্যা হলে দুই ধরনের রোগ হয়, একটা হচ্ছে থ্যালাসেমিয়া, নাম শুনছেন? থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে আপনার এই লিভারের সমস্যা। এখন এই দুইটা সমস্যায় লক্ষণ কিন্তু সেম। কি সেম? যেমন থ্যালাসেমিয়া রোগীরও পেট ফুলে যায়, জন্ডিসের রোগীরও পেট ফুলে যায়, থ্যালাসেমিয়া রোগীর চোখগুলো লাল টক থেকে বড় হয়, আপনার জন্ডিসের রোগীরও সেম হয়। এরপর থ্যালাসেমিয়া রোগী যে বাথরুমে প্রস্রাব করে, ওই বাথরুমে 1 ঘন্টা কেউ যেতে পারবে না, খুব দুর্গন্ধ হয়, মলের দুর্গন্ধ হয়। জন্ডিসের সেম ঘটনা ঘটে। এখন যখনই আপনার এই লক্ষণগুলো যখন জিজ্ঞেস করে ডাক্তার বলে আপনার তো থ্যালাসেমিয়া হয়েছে কিংবা জন্ডিস হয়েছে, জন্ডিস বলে থ্যালাসেমিয়ার ট্রিটমেন্ট আর করে। আর থ্যালাসেমিয়া এমন একটা মারাত্মক রোগ, থ্যালাসেমিয়া হলে পরে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার কি করতে হবে, রক্ত চেঞ্জ করে বাঁচায় রাখতে হবে। কিন্তু রক্ত চেঞ্জ করলে তখন আরো জটিলতা তৈরি হয়, লিভার আপনার কিডনি জটিলতা তৈরি হয়। কিরকম কিডনি জটিলতা তৈরি হয়? মনে করেন যে আপনার রক্তে মনে করেন যে পরিমাণ রক্তে যে পরিমাণ আয়রন আছে ওইটা ফিল্টারিং করার জন্য আপনার আল্লাহ সৃষ্টি করছে কিডনি ততটুকু ক্যাপাসিটি। যখনই আপনি বাইরে থেকে রক্ত নেবেন তখন ওই রক্ত আয়রনের পরিমাণ মনে করেন বেশি, যখন আয়রনের পরিমাণ বেশি হবে ওই রক্ত আর আপনার কিডনি কি করতে পারবে না, ফিল্টারিং করতে পারবে না, তখনই আপনার প্রথমে কিডনি এফেক্ট হয়। এই জন্য জন্ডিস রোগী এবং লিভার রোগী এবং থ্যালাসেমিয়া রোগী প্রথম নষ্ট হয় কিডনি। বুঝা গেছে? তাহলে এটা এই সমস্যা। তাহলে এইটা আমাদের অনেকগুলো সমস্যা।